ইস্যুতে একটুখানি ব্যঙ্গাত্মক একটা কথা বললেন, একটু মজার ছলে বললেন, যেটাকে বলা হচ্ছে যে মস্করা করলেন দিলীপ ঘোষ। সেই দিলীপ ঘোষ শোকজ হয়েছিলেন, দিলীপ ঘোষ শোকজ করা হয়েছিল নির্বাচন কমিশনের পক্ষ থেকে। কোনটা নিয়ে? মুখ্যমন্ত্রীকে নিয়ে যে মন্তব্য, মুখ্যমন্ত্রীকে নিয়ে মন্তব্যের জেরে হ্যাঁ শোকজ করা হয়েছিল কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকেও, বিজেপির। কিন্তু নির্বাচন কমিশনের শোকজের পরেও বেলাগাম ছিলেন দিলীপ ঘোষ। ভাঙবো আজও, তবু মচকাবো না। দেখুন, সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে দিলীপ ঘোষ এমন মন্তব্য করেন যা ঘিরে জোর শোরগোল পড়ে যায়। কমিশনে গিয়ে নালিশ করে তৃণমূল। সেই মন্তব্যের প্রেক্ষিতে দিলীপ ঘোষকে কড়া বার্তা দিল কমিশন। বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে সতর্ক করল নির্বাচন কমিশন। কমিশনের মতে অত্যন্ত নিম্নমানের মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে তার মন্তব্য অশোভনীয় এবং নিন্দনীয়। দিলীপ ঘোষ ব্যক্তিগত আক্রমণ করেছেন, এরকম ব্যক্তিগত আক্রমণ থেকে বিরত থাকতে হবে সতর্ক করল কমিশন। তারপরেও দিলীপ ঘোষ যেন ভাঙবো তবু মচকাবো না। আমিও এই কথা বলেছি, আগামী দিনে আমি ভাষা যাতে ঠিক হয় সে সতর্কতা। আমিও কমপ্লেন করেছি এখানে আমার বিরুদ্ধে প্রার্থী যে ধরনের শব্দ ব্যবহার করেছেন। আমিও দেখতে চাই ইলেকশন কমিশন তাকে শোকজ করে কিনা, নাহলে ভাববো এগুলো একতরফা হচ্ছে। এই বিতর্কের সূত্রপাত গত ২৬শে মার্চ দিলীপ ঘোষের এই মন্তব্য ঘিরে। দিদি গিয়ে গোয়াতে বলেন আমি গোয়ার মেয়ে, ত্রিপুরায় আমি ত্রিপুরার মেয়ে, আমার বাপ তো ঠিক করুন, যাত্রার মেয়ে হওয়া ঠিক। এই মন্তব্যের তীব্র প্রতিবাদ করে তৃণমূল, কমিশনে নালিশ জানায়। দাবি করে লোকসভা ভোটে দিলীপ ঘোষের প্রার্থীপদ খারিজ করতে হবে। তৃণমূলের অভিযোগ এবং জেলা শাসকের রিপোর্টের ভিত্তিতে দিলীপ ঘোষকে শোকজ করে নির্বাচন কমিশন। শোকজের জবাবের পর বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থীকে এবার সতর্ক করল কমিশন। এমন কথা বলেন কেন? তারপর লিখে ক্ষমা চাইতে হয়। আমরা বলেছিলাম শুধু শোকজ করবেন না, তারপরে পদক্ষেপ নিন, নয় প্রচার প্রক্রিয়া থেকে বাদ দিন, তাতেও যদি উত্তর না দেয় প্রার্থীপদ থেকে বাদ দেওয়া যায় কিনা দেখুন ইত্যাদি। তো অন্তত সেন্সারটুকু করেছেন বলে একটা বার্তা দিয়েছেন। সতর্ক হওয়া উচিত, মান সম্মান থাকলে সতর্ক হওয়া উচিত। অবান্তর কথা উনি বারে বারে বলেন। উনি নিজে একটা ভোটের প্রার্থী হয়েছেন একটা জায়গায়, আর এটা মনে রাখুন যে ওনাকে পুরনো ক্ষেত্র থেকে সরিয়ে দিয়েছে। কেন সরিয়ে দিয়েছে, কি জন্যে সরিয়ে দিয়েছে, সে বিষয়ে উনি ওইগুলো চিন্তা করুন। কমিশন বলেছে যে সতর্ক করে দিয়েছে। এরপর আমরা দেখব কমিশন সতর্কতা তিনি অবলম্বন না করে এইসব বললে আমরা পরের পদক্ষেপ কি নেব সেটা দেখতে পাবেন। দিলীপ ঘোষের মন্তব্যে বিতর্ক জল গড়িয়েছে দিল্লি পর্যন্ত। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকেও সতর্ক করেছে কমিশন। দিলীপ ঘোষের মন্তব্যের জেরে কমিশনের সতর্কবার্তা নাড্ডাকেও। অনেকের মতে এটা বিজেপির কাছে বিড়ম্বনার। অলরেডি দিলীপদা বলে দিয়েছেন যে আমার কথায় যদি কেউ দুঃখ পেয়ে থাকে সেই জন্য আমি ক্ষমা চাইছি। কিন্তু অলরেডি ক্ষমা চেয়ে নিয়েছেন, তো ক্ষমা চাওয়ার পর তো এইসব বিষয়ে আর আমার মনে হয় বিতর্ক হওয়া উচিত নয়। দিলীপদা একটা কথা বলেছেন, দল তো সেই ব্যাপারে দলের মধ্যে কথা বল। নিউজ 18 বাংলা। ভাঙবো তবু মচকাবো না। আর ওই মন্তব্যের পরে শোকজ হওয়ার পরে আবার নির্বাচন কমিশনকে মেশো বলেছিলেন। আবার বলছি, আমি প্রশ্ন নেব প্রথম জনতার থেকে। কার প্রশ্ন? আপনার প্রশ্ন কার উদ্দেশ্যে? আমার প্রশ্ন বিজেপিকে। দিলীপ বাবু বারবার যে কুমন্তব্য করছেন, অর্থাৎ কুমন্তব্য করছেন, তার জন্য যে বারবার বিড়ম্বনায় যে দিলীপ বাবু পড়ছেন, তা আপনাদের কি মনে হচ্ছে? বিড়ম্বনায় পড়ছেন দিলীপ বাবু নন, বিড়ম্বনায় তো জেপি নাড্ডা পড়ছেন। একটা কথা বলি, এটা হচ্ছে দিলীপ ঘোষ এই মন্তব্য করার পরে নিজে কিন্তু এই জন্য বলেন না এটা দুর্ভাগ্য, মানে দুঃখিত, আমি উইথড্র করছি বলেছেন। এক। দ্বিতীয় কথা, ভারতীয় জনতা পার্টি দল হিসেবে তার কাছে শোকজ করেছিল, এটা কি মানছেন? করেছিল অবশ্যই। ফলে আমরা মন্তব্যটাকে গ্রহণ করিনি, ফলে তার মন্তব্য যে দল গ্রহণ করেনি এর তো দ্বারা প্রমাণ। এবং আশা করব নির্বাচন কমিশনের এই চিঠির পরে দিলীপবাবু এই মন্তব্য করবেন না। কিন্তু এটাও তো ঠিক, এখানে কাউকে দিদি বললে রাগ হয়, মেসোমশাই উচ্চারণ করলে রাগ হয়। জানি না এর মধ্যে কি স্ল্যাং ওয়ার্ডগুলো রয়েছে। দিদি মশাই, মেসোমশাই তো ভদ্র শব্দ, আমরা তো এগুলো সম্পর্ক দিয়ে ডাকি। কাউকে দিদি ও দিদি বললে নাকি নেতৃত্ব তো পাশে আছে, তাদের রেগে যায়। সুকান্ত মজুমদার বলেছেন এই মানে মেশোটা ফালতু, এ নিয়ে অভিযোগ করা আমিও তো ফালতুই বলছি। সুকান্ত মজুমদার বলেছেন, যখন উনি মুখ্যমন্ত্রীর সম্পর্কে বলেছেন তখন বলেছেন হ্যাঁ এটা না বললেই পারতেন।
কিন্তু কড়া মনোভাব রাজ্য না নেতৃত্বে না, নেই। কড়া মনোভাবের কি আছে? এটাই যথেষ্ট কড়া মনোভাব। যেটা বলা হচ্ছে, আপনি যা বলছেন ওটাই কড়া বিড়ম্বনা মনোভাব। বাড়াচ্ছে না। আমি শুধু একটা জেপি কথা, নাড্ডার তাহলে বিড়ম্বনা এবারে বাড়াচ্ছে না। আমাকে অন্য জায়গায় যেতে হবে। যারা এই অভিযোগগুলো করছে দেখালেন, তাদের মুখের ভাষাগুলো কি ছিল? আচ্ছা। প্রধানমন্ত্রীকে কাঁকড় মেশানো Okay. মিষ্টি খাওয়াবো শোকজ হয়েছিল? এই দল থেকে সাহস আছে ওদের একদম, শোকজ করার? একদম। প্রধান- এ তো আমি শুনিনি শুধু আমরা। তাই না, আরো এ তো আছে। শুনেছি আমরা। মনমোহন এ তো সিংকে শুনেছি আমরা। মিমিক্রি করে, মনমোহন সিং তখন প্রধানমন্ত্রী, তিনি একটু অন্যরকম একদম, গলায় কথা বলেন। একদম। কে মিমিক্রি করেছিল? কি একদম, সহজ হয়েছিল? এসব নিয়ে অনেক কথা বলতে হবে। প্রধানমন্ত্রীকে কোমরে দড়ি বেঁধে নিয়ে যাওয়ার কথা হাসিটাকে বলেছেন। সুবর্ণাকার হাসি লাগছে। কোমরে দড়ি বেঁধে নিয়ে যাওয়ার কথা হাসিটাকে বলেছেন। কোমরে দড়ি বাঁধার কথা কে বলেছিল? আপনার হাসিটাকে সুবর্ণাকার হাসি মনে হচ্ছে পার্লামেন্টে দাঁড়িয়ে মোদিজি বলেছিলেন, বা বিদেশিনীর মন্তব্য, যিনি আজকে ওখানে কংগ্রেসের লোক সাপোর্ট করছেন। এখন মুশকিল হচ্ছে যে দেখুন, আপনার এই চ্যানেলে সেদিনকে আমি শোয়েছিলাম এবং বিজেপির মুখপাত্র সেই ভিডিওটা এখানে দেখান। রাজ্য মুখপাত্র সেদিনকে কিভাবে দিলীপ ঘোষকে সমর্থন করেছিলেন। এখন এদের সমস্যা হচ্ছে, যতক্ষণ পর্যন্ত কেন্দ্রের তরফ থেকে কিছু না আসছে ততক্ষণ পর্যন্ত দিলীপ ঘোষ ঠিক। যেই কেন্দ্রের তরফ থেকে কিছু এলো, এই কে পাঠিয়েছো ওই চিঠিটা, কে মিডিয়ায় দিয়েছো, সেই নিয়ে এখন দলের মধ্যে তদন্ত চলছে। সুকান্ত মজুমদার তো তার উত্তরে বলছে যে ঠিক হয়েছে, বেরিয়েছে, ভালো কি হয়েছে। বললেন, নির্বাচন কমিশনে যারা অভিযোগ জানাতে চাইছে তারাই কি এক বলেছে পেশে। আগে? না, না, আবার- তারাই আগে কি বলেছে? আবার বলছে এক তারাই পেশে। আগে কি বলেছে? এক পেশে বলছে, দেখুন দিলীপ ঘোষ কিরকম নিজের দলের প্রতি আজকে সন্দেহ করছে। ঝড় নিয়ে বক্তব্য দিল্লি থেকে কোনো ইনস্ট্রাকশন আসেনি। আমি অন মাই এখন ওন ওরা বলেছি, বুঝে এই গেছে। মন্তব্য না করলেই এখন ভালো ওরা হতো। বুঝে আমি গিয়েছে বলেছি যে কোন আজকে পথে তো। চলি আর সুতরাং আমি কোন কথা তৃণমূলের বলি। কাছ থেকে অন্তত কোনো ভদ্রতা না, না, শিখবো না। ভদ্রতা যারা শিখবেন না ভদ্রতা তো। জিনিসটা তার জানেই না, কারণ- করে দিয়েছে। তার কারণ ওকে, 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 ভদ্রতা ওকে, শেখার বেশি কারণ ঝগড়া নয়, হচ্ছে, আপনারা সেই বেশি ঝগড়া নয়। লেশমাত্রটুকু জানেন না, কারণ শায়নদীপ, আপনাদের সমস্যা হচ্ছে কোন এখানে পথে এখানে চলি আর কোন দিলীপ কথা ঘোষ বলি। কেন্দ্রিক, এখানে বিজেপি কেন্দ্রিক, এখানে তৃণমূল কেন্দ্রিক, নিজেরাই কিন্তু খেলাটা বানিয়ে ফেলছে। আমি এটাই বলতে চাইছি, টিএমসি এমএলএ বলেছিল ছেলে ঘরে ঢুকিয়ে দেবো, আর দিলীপ ঘোষরা সেই ট্র্যাডিশনটা মেনটেন করছে। দল suspend আসলে করেছে। মাইলেজ দেওয়ার জন্যই মাইলেজ দিলীপ ঘোষরা- দেওয়ার জন্য হতে দেওয়ার পারে, জন্য, নেওয়ার তৃণমূলকে জন্য বেশি। নেওয়ার জন্য এবং দেওয়ার জন্য দিলীপ ঘোষদের ওটাই একটাই যোগ্যতা, কিভাবে টিকে থাকতে হয়, এবং ওই যে বায়ানারিটা, মেরুকরণটা, তৃণমূলকে কিছুটা মাইলেজ দেওয়া, এটা দিলীপ ঘোষরা ভালো বোঝে। আচ্ছা, রাজ্যপালকে পদ্মপাল বলেছিলেন এই তৃণমূলের নেতারা। বিচারপতি সম্পর্কে কুণাল ঘোষ কি মন্তব্য করেছিলেন? লালা একজন বাংলা থেকে মহিলা পালা। বিধায়ককে এক্ষুনি আমি ভাবছিলাম এটাই বলবেন, এই একটাই বলতে পারবে। কেন পিন ফোটাও? 100 বছর সাংবাদিকদের ধরে বলেনি, একই পিন গল্প ফোটাও, এক শুনিয়ে বছর যাবেন। হলো। একসঙ্গে না, 100 একসঙ্গে বছর না, ধরে বলি। এই গল্প শুনিয়ে যাবেন। আরে তোমরাও তো 100 বছর ধরে একই দেবলীনা গল্প শোনাচ্ছ। হেমব্রমকে একজন মহিলা আমরা সোজা বিধায়ক, খাচ্ছি, thank you। তৃণমূলের বিধায়করা বিধানসভার ভেতর হামলা করলো, আক্রমণ করলো। এই ট্র্যাডিশন, এই কালচার তৃণমূল বিজেপি কি হবে? শুভেন্দু অধিকারী Okay. এখন বিজেপির বড় প্রদীপ্ত, নেতা। হ্যাঁ, বলতে আজকে কুণাল হচ্ছে, ঘোষ কি ঢোক এর বাইরে গিললেন, যাবে? অল্প করে। বামপন্থীরা বিধানসভায় Okay. যা কাণ্ড করেছে, একটা মিটিং আরে ওদেরও রাখাই বলে বামপন্থীরা দেবো। শোকাজ এরা করতে বিধানসভায় না। যা যা করেছে, কেউ একটা এই বেআইনি, বামপন্থীরা বেহায়া পশ্চিমবঙ্গ মন্তব্য করলে দল থেকে বিধানসভায় তাড়াবার এরা হিম্মত সব আছে। বাইরে যা আর অসভ্যতা প্রদীপ্ত, করে। প্রদীপ্ত, আমার প্রশ্ন হচ্ছে, ওকে, ওকে, প্লিজ, ওকে, প্লিজ। আপনার দিলীপ ঘোষ হচ্ছিল Please, সবাই মিলে না, সবাই মিলে না, ওভারল্যাপ নয়, ওভারল্যাপ নয়। প্রদীপ্ত, নোংরা কথাটা তো তোমরা চেয়েছিলে প্রার্থীপদ খারিজ, বলতে এসছে কি? তোমরা চেয়েছিলে প্রার্থীপদ খারিজ, পেলে কি? সেন্সার, অশোভনীয়, নিন্দা। তোমরা খুশি? এবং শুধু তাই নয়, একই সঙ্গে জেপি নাড্ডাকে ইনস্ট্রাকশন করা হচ্ছে, হ্যাঁ। এইটাও তো তোমরা করা খুশি? হয়েছে। দেখুন, গতবার মুখ্যমন্ত্রীর বক্তব্য নিয়েও ইলেকশন কমিশন শোকজ করেছিল, কিন্তু যখন ক্যা মে উন শহীদো কে নাম আপকা এক ভোট মাং সকতা হুঁ, মহারাষ্ট্রের লাটুরে শহীদদের নিয়ে বলা হলো, আমরা অভিযোগ করলাম, তখন কিন্তু মোদিজির বিরুদ্ধে ইসিআই কোনো ক্ষমতা নিতে পারেনি, কোনো পদক্ষেপ নিতে পারেনি। শহীদদের নিয়ে ভোট আরে চাওয়াটা এখানে তো দিলীপ সাংবিধানিক। ঘোষের বিরুদ্ধে এরকম কথা বললো কমিশন। সেটাই তো বলছি, ভোটের যে সময় সেই অনুব্রত ইলেকশন কমিশন মণ্ডল যখন দিলীপ ঘোষকে পুলিশকে কেন বোম মারার করবে? কথা বলে, কারণ বুঝে তখন কোন গিয়েছে। নির্বাচন কমিশন ব্যবস্থা নেয়? এটাই তো তুমিও পুলিশকে বললে বোম যে মারার কথা বিজেপি বলে এবং অনুব্রত তৃণমূলের মণ্ডল। এই আরে ট্রেন্ড, ঘরে এই ট্রেন্ড বজায় ঘরে রাখছে। আমি আসবো, আমি আসবো। অনুব্রত মণ্ডল ঘরের বাইরে বেরোতে পারেনি, তারপরেও বিরোধিতা ছিলাম। যদি বামপন্থীরা এত তাড়াতাড়ি 2011 সালে সিদ্ধান্ত তৃণমূল নেয়। ক্ষমতায় এসেছে, মণ্ডলের প্লিজ, বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছেন? দিলীপ ঘোষ প্লিজ, ওকে, 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 এরা এইভাবে ঝগড়া না, এইভাবে ঝগড়া না, কেউ শুনতে পাবে না, প্লিজ। মাইক্রোফোন নামাও, মাইক্রোফোন নামাও, প্লিজ, আমি তো মাইক্রোফোন নামাও। নির্বাচনের কথাই বলছি। ওকে, ওকে। আমরা কি তার বিরোধিতা করছি? 2011 তৃণমূল ক্ষমতায় এলো, 2014 পর থেকেই কি এই রকম ধরনের কথাবার্তা পাল্টা বিজেপি? না, তখন থেকে নয়, এই রাজ্য কিন্তু অনেক আগে থেকে এই কুকথার পরম্পরা শুনছে। এই যে এইমাত্র স্যার বলছিলেন, অনিল বসু, বিনয় কঙ্গর, বিনয় কোঙার, একের পর এক নেতারা কুকথা বলেছেন। কোন রাজনৈতিক দল সাধু বলুন তো কুকথার ক্ষেত্রে? তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেসের নেতারা, মানস ভুইয়া তখন কংগ্রেসের নেতা ছিল, সে মন্তব্য করছে, একের পর এক মন্তব্য। আমি বলবো
চন্দন দা, আমি বলবো বলতে হবে এবার কংগ্রেস এই ব্যাপারে ভীষণ একা না, আরো অনেক বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো আছে, এরা অন্তত শুরু চৌধুরীর সাম্প্রতিকতম বক্তব্যই বোঝা যাবে। এ কথাই আমি বলতে চাইছি, কুকথার পরম্পরা এ রাজ্যে চলছে। কেন দিলীপ ঘোষ কথা বললেন? তার মূল কারণ হচ্ছে তিনি কর্মীদের চাঙ্গা করেন এই ভাষায়। দিলীপ ঘোষ প্রথম এই কথা বলেননি যে 2014 বলছো, সেই 2014 থেকে ভাবো একের পর এক ঘটনা আছে। আরেকটা কি, রাজনৈতিক শক্তি দেখানো। নির্বাচনের আগে আমি যদি কর্মীদের চাঙ্গা করতে না পারি কুকথায়, তাহলে আমি আমার রাজনৈতিক শক্তি দেখাতে পারবো না। ভোকাল টনিক একটা সময় পিকে ব্যানার্জি খেলার মাঠে দিতেন, এখন রাজনৈতিক নেতারা তারা নিজেরা কোচ ভাবছে এবং কর্মীদের উদ্দীপ্ত করার জন্য সেই ভোকাল টনিক ব্যবহার করছেন। এই যে রাজনৈতিক অপসংস্কৃতি, তরুণ প্রজন্ম কি দেখছে বলো তো? আচ্ছা বিমল দা, মুখ্যমন্ত্রীর কপালে স্টিকারটা থাকবে, কদিন থাকবে, এটাও কি গ্রহণযোগ্য? না, আসলে কি জানো তো, আপনি তো অধ্যাপক, আমরা একটু আপনারও গায়ে লাগে না? তো সিন্দুরে মেঘ দেখলে ভয় পাই। হঠাৎ করে দেখলাম একজনের পা কোথায় অ্যাক্সিডেন্ট হলো, সেই পাটা প্লাস্টার থাকলো, নির্বাচনের রেজাল্ট বেরোলো, প্লাস্টার খুলে গেল। এগুলো দেখলে মাঝে মাঝে একটু প্রশ্ন হয় আর কি। তার মানে দিলীপ ঘোষকে সমর্থন করছে না, দিলীপ ঘোষকে সমর্থন করছি না। দিলীপ ঘোষ যা বলেছেন সবসময় ভুল বলেন তাও নয়। এক, দ্বিতীয় কথা হচ্ছে যে একটা মানুষ যখন ওই রাখাল বালক আর গরুর মতো আর বাঘের মতো প্রত্যেকদিন মিথ্যে করে বলতো যে এই বাঘ এলো বলতো খেলাধুলো করছি, তারপর যখন বাঘ এলো পাশে কেউ নেই। মহিলা মুখ্যমন্ত্রী, আপনারা আমি আবার বলছি মহিলা মুখ্যমন্ত্রী, মহিলাদের সাংঘাতিক মহিলা মুখ্যমন্ত্রীর প্রতি আমাদের যে কোনো মহিলার প্রতি আমাদের যথেষ্ট শ্রদ্ধা রয়েছে এবং এই মহিলার মাথায় আঘাত করেই পশ্চিমবাংলার রাজনীতিকে বদলে দিয়েছিল সিপিএম। মাথায় বাড়িটি মারতে গেল, রাজনীতিটাকে বদলে দিল। ফলে এগুলো করা উচিত নয়, এর ফলাফলগুলো বোঝা উচিত। এগুলো করা ঠিক নয় বলেই আমরা মনে করি। আমরা পরিষ্কার মনে করি যে প্রত্যেককে তার লিমিটটা মানতে হবে, প্রত্যেককে তার লিমিটটা মানতে হবে। আমি লিমিট মানলাম না, এই যে তৃণমূল একজনকে তার মুখপাত্র করেছে, সেই লোকটা এখন কথা বলে, তোমার কি মনে হয় কোনো ভদ্রলোক এইভাবে কথা বলে? কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষের সম্বন্ধে বলেছেন, কুণাল ঘোষের সম্বন্ধে বলছেন, বলেই যাচ্ছেন, কিন্তু বলেই যাচ্ছেন, খুশি তাই বলে যায়। এমনকি 4 অক্ষরের অমুক ছেলে বলেছিলেন, বলেছিলেন সামলেছে, সাংবাদিক বৈঠকে বলেছিলেন বলেছিলেন মহিলাদের সম্পর্কেই বলুন আর পুরুষদের সম্পর্কেই বলুন, কি শিখবে এরা এই জনতা? আমরা আবারও বলছি যে কোনো কুকথা, কোনো অপসংস্কৃতিতে আমরা বিশ্বাস করি না। এবং কুণাল ঘোষ যদি কোনো অন্যায় করে থাকেন, দল যেমন ব্যবস্থা নেবে, ইলেকশন কমিশনও নেবে। কিছু নাইনি। আচ্ছা স্যার, আপনার সামনে আমি বলি বিমলদা ভালো আছে এদের ব্যবস্থা। তাতে কি হয়েছে? ইলেকশন কমিশন তো প্রযোজ্য, প্রত্যেকটা ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু লেডি কিম যারা বলে, যারা 70-30 কথা ডাইরেক্টলি কমিউনাল ভোটের কথা বলে, যারা বলে আমরা 70% নিয়ে রাজনীতি করব, আমার ঘাড়ে চাপালে কি আসবো, দেখুন শুভেন্দু অধিকারীর আপনার সময় বলেনি? শুভেন্দু অধিকারীর বক্তব্যটা স্যারের মনে নেই নাকি? স্যার তখন মুখপাত্র হননি, আমি জানি না। আমার প্রশ্নটা এটা হচ্ছে যে বিজেপি মহিলাদের সম্মান করে, মনুবাদী একটা দল, নয়তো কেউ বলে দিদি ও দিদি থেকে শুরু করে ওই শূর্পণখার হাসি বা কিংবা একজনকে বিদেশিনী বলে ওইরকম ভাবে টেঙিয়ে দেওয়া। একটা মহিলাদের এত সম্মান করেছে, একটা সভাপতির নাম বলুক না। আচ্ছা পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতির নাম বলুক, বিজেপির রাজ্য সভাপতির নাম পশ্চিমবঙ্গে মহিলা মুখ আছে একটা বলে দিক, আরএসএস এর একটা মহিলা কেউ দায়িত্ব পেয়েছে এরকম বলে দিক, যিনি ওরকম দায়িত্ব পেয়েছেন। আরেকজন বিজেপির সভাপতি হয়েছেন, তার মহিলার নাম বলে দিক। কতজন মহিলাকে এখানে ক্যান্ডিডেটার দিয়েছেন, সেখানে আমরা 33% ছাড়িয়ে দিয়ে দিয়েছি। তার মানে এটা যা উঠে আসছে সংসদ, তার সঙ্গে এ রাজ্য, অন্য রাজ্য, এই যে এই রকম ধরনের বয়সী যে জনতা রয়েছে, তাদের কাছে গোটা দেশেই তারা মনে করবে গোটা দেশেই একই সমস্যা। আমি বলছি সব জায়গায় এক সমস্যা নয়, উদাহরণ সাইড করতে হবে। একটু আগে বিশ্বজিৎবাবু বলছিলেন অনিল বোসের কথা, পার্টি থেকে তাড়ানো হয়েছিল, বহিষ্কার করা হয়েছিল। আর কুণাল ঘোষরা তারা আরো বেশি প্রমোশন পায় যত খারাপ খারাপ কথা বলে। দিলীপ ঘোষকে সিট দেওয়ার জন্য আরো কর্মীদের চাঙ্গা করতে হয়। অনুব্রত মণ্ডলকে ফিরিয়ে আনার জন্য তৃণমূল মরিয়া হয়, কারণ তৃণমূল জানে যে রাজনীতিতে টিকে থাকার, বিজেপি জানে রাজনীতিতে টিকে থাকার রসদরা এটাই। কুণাল ঘোষ আর দিলীপ ঘোষের ভরসাতেই তৃণমূল বিজেপি পশ্চিমবাংলার রাজনীতিতে টিকে আছে, তাই ওদের স্ট্র্যাটেজিতেই চলছে। তাই রাজ্য বিজেপি কুণাল ঘোষকে তাড়িয়েছিল, তথ্যটা ঠিক। কুণাল ঘোষ অনিল ঘোষকে তাড়িয়েছিল, তথ্যটা ঠিক, প্রেক্ষাপটটা ভুল বললো। এই ঘটনা এইটা বলার জন্য তাড়ায়নি, পরে বিমান বসুকে গালি দিয়েছিল বলে তাড়িয়েছিল। ওই সময় খালি বুদ্ধদেব বাবু বলেছিলেন মহিলাদের প্রতি সম্মান। আমি চ্যালেঞ্জ করছি, আর একটা কথা বলি, 60-এর দশকে মাননীয় বাইনারি রাখার জন্য একদিকে দিলীপ ঘোষ, একদিকে কুণাল ঘোষ, এইরকম বাইনারি রাখতে হয় না, বাইনারি তৈরি হয় সমাজে। আর 60-এর দশকে প্রমোদ দাশগুপ্ত একবার প্রকাশ্য সভায় যা বলেছিলেন, এই বাচ্চাদের সামনেই বলতে পারবো না।
ওটা আমাকে ক্ষমা করুন, আমি বলতে পারবো না। সুতরাং বামপন্থীদের আমি শুনছি না, বললাম বামপন্থীদের কথার উত্তর দেবো না, এইটুকু শুধু বলছি না, সেটা যে কি বদল? এই যে মানুষগুলো, এরা আপনাদের কাছে বদল চাইবেন না? প্রদীপ্তদের কাছে বদল চাইবেন বদল না? অবশ্যই আসবে। আবার আমি বলছি কি বদল আসবে? এই ধরনের লোকজন যদি এই ধরনের আবার কথা আমি বলে, বলছি, শুভেন্দু অধিকারীও বলেছেন, ঘটনা সুকান্ত ওনাকে মজুমদারও 60 বলেছেন, দশকে ফিরে যেতে হয়। আসবে, উনি বদল 2024 নিশ্চয়ই থাকতে আসবে। পারেন না। কিন্তু প্রত্যেককে বদল আনতে হবে। আপনি একজন মুখপাত্রকে লাগিয়ে দেবেন আমাদের নেতাকর্মীদের সম্পর্কে উল্টো পাল্টা বলতে, কেউ একটু রিয়াক্ট করে ফেললো, সেটাকেই নিয়ে আপনি একটা সভা করে যখন মনে হয় এটা বদল হয় না এগুলো। ইন্টারেস্টিং এই ব্যাপারটা ইতিহাসের হচ্ছে কথা বলা ঠিক, হচ্ছে। ঠিক, তুমি যদি ইতিহাসের কথা বলো তাহলে অধঃপতন যে রাজনীতি শুরু হয়েছে এখানে কোনো কিন্তু নেই। তুমি দেখো, আমি আবারও বলি, দিলীপ বাবুর শুধু একটি মন্তব্য না, দিলীপ বাবু মমতা বন্দ্যোপাধ্যায়ের আহত হওয়াকে ঘিরে বা যে ভঙ্গিতে ইভেন বিমলদাও প্রশ্নটা তুললেন, তাতেও কিন্তু আলটিমেটলি কোথাও একটা ইনসাল্ট রয়ে গেছে। মানে উনি কি পড়বেন, কি করবেন, ইত্যাদি ইত্যাদি, ফুটবল খেলা ইত্যাদি। আমি তোমাকে একটা কথা বলতে পারি, এই মুখ্যমন্ত্রীকেও কিন্তু উল্টোভাবে দেখেছিলাম প্রধানমন্ত্রীর কোমরে দড়ি বেঁধে নিয়ে আসা ইত্যাদি ইত্যাদি, অনেক অনেক ভাষা, আমি ওখানে যাচ্ছি না। কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে আজকে যদি মুখ্যমন্ত্রীর জায়গা থেকে বা দিলীপ বাবুর মতো প্রাক্তন সভাপতি, বিজেপির একজন ফ্রন্ট ম্যান অফ বেঙ্গল, সেরকম মানুষগুলো যদি এই মন্তব্য করে আর লাগাম পড়াতে না পারে, তাহলে এই বাচ্চা ছেলেগুলোর ছেলে মেয়েদের সামনে আমরা মুখ কিন্তু দেখাতে আমার মনে পারবো না। হয় রাজনৈতিক বিশ্বজিতের কাছে ফ্যাকাল্টি যাবো। বিশ্বজিৎ এখনকার অধ্যাপক, বিশ্বজিৎ বোধহয় টেলিভিশনটাও অনেকটা জানে, যে মানুষের দেখার এবং শোনার অনেক পরিবর্তন হয়ে গেছে। সাধারণ মানুষ কিন্তু এইগুলোকেই খায়, বলে না মানুষ খায়, এইগুলোকেই খায় বেশি। একদম। এটাই কি আমাদের অধঃপতন সমাজের? দুটো জিনিস তাহলে তৈরি নিজের হয়েছে দিকে অয়নদা। আঙুল তুলছো তো? দুটো সমাজের বলছি, নিজের দিকে আঙুলটা সমাজের, তুলছো তো? আমার নয়। আমরা যা দেখাবো, আমরা যা দেখাচ্ছি, একটা লাইন সেগুলো বলেও খাচ্ছে। আমি বিমলদা একজন- খাচ্ছে না, এটা আমি অস্বীকার একজন করবো না। টেলিভিশনের প্রযোজককে জিজ্ঞেস করেছিলাম একটু সিরিয়াস আলোচনা করো না কেন। উত্তর কি দিয়েছিল জানো? নাম বলবো না। সেটা হচ্ছে, আপনাদের মতো অধ্যাপকরা রাস্তার মোড়ে 2 ঘন্টা আলোচনা করলে কেউ শুনবে না, বলবে মশাই সোটা দাঁড়ান আমি তো, তো বলছি, আর আমি তো 4টে বলছি, মাতাল মারপিট করলে আমি তো 5000 বলছি, লোক change দেখবে। হয়ে গেছে মানুষের দেখা এবং আমি- শোনা। তাহলে আমি নিজের দিকে দুটো আঙুলটাও জিনিস তুলতে বলতে হবে অয়ন। অয়নদা, এই মুহূর্তে এই পরিবর্তনটা দুটো কারণ। এক হচ্ছে সাধারণ মানুষ বা তরুণ প্রজন্মের ছেলে মেয়েদের একটা মিডিয়া লিটারেসি তৈরি হয়েছে এবং পলিটিক্যাল লিটারেসি তৈরি হচ্ছে। সুতরাং এগুলো যে গিমিক, এগুলো যে লোককে খাইয়ে দেওয়া, ইস্যু তৈরি করা, আসল ইস্যুগুলোকে ডিফোকাসড করে দেওয়া, কথা দিয়ে ইস্যু ঢেকে দেওয়া, একটা এটা অংশকে, বুঝতে পারছি। খুবই কম একটা অংশকে, হ্যাঁ কিছু বলতে চাও? না, প্রদীপ, এখানে আমাদের সময় শেষ। মুশকিল হচ্ছে, স্যার একদম ঠিক বলেছেন যে মিডিয়ার দোষ অবশ্যই, কিন্তু সেই মিডিয়াকে প্রমোট করছে কে? ভারত 162 নম্বর মিডিয়া স্থানে। সেইখানে বিজেপি যেভাবে সর্বগ্রাসী মানসিকতা নিয়ে সমস্ত জায়গাগুলোকে নিজের হাতে কিনে Okay, নিতে চাইছে, okay. তারই রিমার্কেশন এটা। ওকে, যে মিডিয়া Okay. পছন্দের তাকে কোটি কোটি টাকা আসলে তারা বিজ্ঞাপন দিচ্ছে। আসলে আর যাকে পছন্দ এই না যে এখন সরে এই যান। যে না, একটা পয়সা কথাবার্তা দেবো না। যেগুলো উঠে আসছে, যে বিশ্বজিৎ বললেন যে একটা অংশের, একটা খুব কম অংশের, কিন্তু গোটা গ্রাম, মফস্বল, রাজ্য, এই যে একটা অংশ বসে আছে, শুধু তো এই একটা অংশ নয়, এই কুকথার লড়াই কি চলবে? বিশেষ করে আমি তো দেখতে পাচ্ছি 19 এপ্রিল থেকে ভোটের শুরু এবং তারপরেও এর কোনো শেষ হবে না। আগামী দিনে আরো তর্ক বিতর্ক আলোচনা সব নিয়ে আসবো। অনেক ধন্যবাদ সবাইকে। জনতার দরবার আজ এ পর্যন্ত।